আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। জীবকোষ ও টিস্যু অধ্যায়ের আজকে পার্ট 4 ক্লাসটা হবে। তো আজকে আমরা আলোচনা করব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আজ থেকে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বৈশিষ্ট্যগুলো শুরু হবে। তো আমরা চেয়েছিলাম প্রতিদিন একটা করে বৈশিষ্ট্য পড়ব। তো আমরা আজকে পড়ব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো সৃজনশীলে প্রত্যেকবারই আসে প্রশ্ন এখান থেকে, তাই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়ার 3টা চিত্র আছে। তো তোমরা পরীক্ষার হলে মাইটোকন্ড্রিয়ার এই চিত্রটা আর্ট করবা। এই চিত্র আর্ট করতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। দেখো তোমাদের বইয়ে এই যে মাঝখানের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো অন্যরকম ভাবে একটু একটু বেশি পেঁচানো ভাবে দেওয়া আছে। তোমরা বেশি পেঁচাবা না, তোমরা এইভাবে অঙ্কন করবা চিত্রটা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি। এই যে দেখো বাইরে, অর্থাৎ যে প্রাচীরটা দেখতেছো এটা হচ্ছে বহিঃঝিল্লি, মানে কি বাইরের ঝিল্লি, আর ভেতরে এটা হচ্ছে অন্তঃঝিল্লি। আর এই যে দেখো এই যে ভাঁজ, এটাকে এই ভাঁজকে বলে ক্রিস্টি। তারপর অক্সিজম, এই যে গোল গোল অংশ দেখতেছো এটা হচ্ছে অক্সিজম। মাঝখানে থাকে হলে ম্যাট্রিক্স বা পানির মতো যে অংশ সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা তোমরা বুঝতে পারবা আরো ভালোভাবে যখন আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো এবং একটার সাথে আরেকটা মিলিয়ে দেখাবো তোমাদেরকে। তবে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা বাড়িতে কিন্তু আর্ট করবা, এইভাবে অঙ্কন করবা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে চিত্র আর্ট করতে হবে। আমরা শুরুতেই মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্যটা পড়ব। প্রথম বৈশিষ্ট্য হলো মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট অঙ্গাণু, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে 2টা স্তর থাকে। এই যে দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার যে 2টা স্তর আছে সেটা কোথায়। এই যে দেখো বাইরে যে গোল একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহিঃঝিল্লি, মানে বাইরের স্তর বা বহিঃস্তর, বহিঃঝিল্লি বা বহিঃস্তর। আর এই যে দেখো ভিতরে যে এরকম দেখতে পাচ্ছ ভিতরে, এটা হচ্ছে অন্তঃঝিল্লি বা ভিতরের স্তর বা অন্তঃস্তর। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে এটা তো ভিতরের স্তর তাই না, দেখো ভিতরের স্তরটা কি হয়ে গেছে, এখানে ভাঁজ হয়ে গেছে না। এই যে দেখো এখানে ভাঁজ হয়ে গেছে, আবার এখানে ভাঁজ হয়ে গেছে, আবার এখানে এসে ভাঁজ হয়ে গেছে, এখানে এসে ভাঁজ হয়ে গেছে। ভাঁজ হয়ে কিসের মতো হচ্ছে, আঙ্গুলের মতো হয়নি দেখো তো। এই যে দেখো আঙ্গুলের মতো, এই যে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো হলো, ভিতরের স্তরটা ভাঁজ হয়ে আঙ্গুলের মতো হলো। এই আঙ্গুলের মতো হওয়াকে বলে ক্রিস্টি। ঠিক আছে, যে পরীক্ষার হলে ক নম্বরে আসে যে ক্রিস্টি কি, বলবা মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তর ভাঁজ হয়ে আঙ্গুলের মতো হওয়াকে ক্রিস্টি বলে। এই জন্য দেখো এই যে এটা একটা ভাঁজ না, ভাঁজ ভিতরের স্তরের এটা একটা ভাঁজ, এই ভাঁজকে ক্রিস্টি বলে। এই যে এটাও একটা ভাঁজ, এই যে এটাও একটা ভাঁজ, এটাও একটা ভাঁজ, এটাও একটা ভাঁজ। তার মানে কি যতগুলো ভাঁজ ততগুলো ক্রিস্টি থাকে। এই যে দেখো 2 নম্বর বৈশিষ্ট্যতে আমি লিখেছি ভিতরের স্তর আঙ্গুলের মতো ভাঁজ হয় যাকে ক্রিস্টি বলে। এবার চলো 3 নম্বর বৈশিষ্ট্যটা লিখি। তোমরা একটু খেয়াল করো, 3 নম্বর বৈশিষ্ট্য আমি লিখেছি ক্রিস্টির গায়ে গোলাকার বস্তু লেগে থাকে যাকে অক্সিজেন বলে। মানে ভিতরের স্তরটা আঙ্গুলের মতো হয়ে বাঁকা হয়ে যাওয়া বা ভাঁজ হওয়াকে বলে ক্রিস্টি। আবার সেই ক্রিস্টির গায়ে গোলাকার দানাদার অংশ লেগে থাকে, সেটাকে বলে অক্সিজেন। চলো গোলাকার দানাদার অংশটা আমরা একটু দেখি। এই যে দেখো এটা একটা ক্রিস্টি, এটা একটা ভাঁজ কিন্তু তাই না। দেখো এই ভাঁজে কিন্তু গোলাকার গোল 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 লেগে আছে। এই যে একটা এই ভাঁজে তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা ভাঁজে এই যে গোলাকার অংশ, এই জন্য এটাকে আমরা বলতেছি হলো অক্সিজম। তাহলে ভিতরের স্তর ভাঁজ হওয়াকে বলে ক্রিস্টি, এবং সেই ক্রিস্টির গায়ে গোলাকার অংশ লেগে থাকে বলে অক্সিজম। আর মাঝখানে থাকে ম্যাট্রিক্স, বুঝছো। মাইটোকন্ড্রিয়ার মাঝের অংশকে বলে ম্যাট্রিক্স। এই যে মাঝখানে হয়তো পানির মতো থকথকে বর্ত থাকতে পারে, সেগুলোকে বলে ম্যাট্রিক্স। যদিও আমি ছবিতে দেখাইনি, ছবিতে দেখানো লাগবে না, পরীক্ষার হলে আসলে এই চিত্রটা অঙ্কন করে দিলেই হবে। ওকে, 4 নম্বরটা আমি লিখেছি মাঝখানে ম্যাট্রিক্স থাকে। এটা তো তোমরা বুঝলেই, কারণ চিত্রতে মাঝের অংশটাকে ম্যাট্রিক্সই বলা হয়। এবার চলো মাইটোকন্ড্রিয়া আমাদের কোষে কী কী কাজ করে সেগুলো দেখব। মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ হলো শ্বসনে বিশেষ ভূমিকা রাখে। এখন এখানে শ্বসন কথাটা আছে, তোমরা মনে করতে পারো যে শ্বসন বলতে হয়তো শ্বাস প্রশ্বাস নেওয়া, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটাকে শ্বসন বলে। আসলে ওটা হচ্ছে শ্বাসকার্য, কিন্তু এটা শ্বসনটা হচ্ছে ভিন্ন জিনিস।
শ্বসনটা কীরকম ভিন্ন জিনিস তোমরা খেয়াল করবা, আমরা যখন খাওয়া দাওয়া করি, খাবার খাই, সেই খাবারটা আমাদের পেটের মধ্যে যায়, পেটের মধ্যে গিয়ে হজম হয়। আর খাবার থেকে আমরা কি পাই বলো তো? আমরা খাবার থেকে পাই আমিষ পাই, শর্করা পাই, স্নেহ পাই, বিভিন্ন ভিটামিন পাই। এই ভিটামিনগুলো কোথায় যায়? ভিটামিনগুলো মূলত কোষে যায়। কোষে গিয়ে ওগুলো আমাদের শরীরের কাজে লাগে। এই যে শরীরের কাজে লাগা, এটাই হচ্ছে শোষণ। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে খাবার খাই, সেই খাবার থেকে প্রয়োজনীয় যে যেগুলো আমরা পাই আর কি, আমিষ, প্রোটিন, স্নেহ জাতীয় পদার্থ, তারপর ভিটামিন, এগুলো আমাদের শরীরে লাগে বা আমাদের শরীরে ব্যয় হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। এখানে কিন্তু শ্বাস প্রশ্বাস না, কিন্তু মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো 2 নম্বর কাজ লিখেছি আমি, কেপস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এখানে সংগঠিত হয়। কেপ চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, তোমাদের কাছে এগুলো নতুন মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা পরীক্ষাতে এখন আপাতত তোমাদেরকে এগুলো বোঝা লাগবে না, তোমরা শুধু এটা মুখস্থ করো। কেপ চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, এগুলো হচ্ছে শ্বসনের ধাপ। বুঝতে পারছো? এগুলোর চক্র সম্পূর্ণ করে শ্বসন সম্পূর্ণ হয়। তাই তোমাদেরকে যখন মাইটোকন্ড্রিয়ার কাজ লিখতে বলা হবে বা বৈশিষ্ট্য লিখতে বলা হবে বা ব্যাখ্যা করতে বলা হবে, তখন তোমরা এইভাবে লিখবা, কেপ চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়াতে, কোষের মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। কিন্তু একটা কাজ হয় না, একটা সংগঠিত হয় না, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে 3 নম্বর গ্লাইকোলাইসিস সংগঠিত হয় না। তোমাদেরকে একটা কথা বলে রাখি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কোষের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। কারণ যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো, আমাদের শ্বসন সম্পূর্ণ হতো না। আর শ্বসন না হলে আমরা যে খাবার খেতাম, সেই খাবারটা আমাদের শরীরের কোনো কাজেই আসতো না, আমরা অপুষ্টিতে ভুগতাম। 4 নম্বর আরেকটা কাজ মাইটোকন্ড্রিয়া করে, সেটা হলো আমাদের যে শক্তি, আমরা যে খাবার খাই, সেই খাবারের শ্বসন সংগঠিত হয় এবং মানে হজম হওয়ার পর শ্বসন হয়। শ্বসন হওয়ার পরে সেই খাবার থেকে আমরা শক্তি পাই। সেই শক্তিটা কিভাবে আসে? মাইটোকন্ড্রিয়ার কারণেই আসে। কারণ শক্তি উৎপন্ন করেই হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয় এবং শ্বসন থেকে শক্তি উৎপন্ন হয়। দেখো আমি 4 নম্বরে লিখেছি, কোষের সকল শক্তি উৎপাদন করে, তাই একে পাওয়ার হাউস বলা হয়। এটা কিন্তু খ নম্বরে আসে, বুঝছো? এটা হচ্ছে পাশে একটু চিহ্ন দিয়ে একটু খ লিখে রাখো। খ, এই যে খ লেখার কারণ হলো, এটা খ নম্বরে আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস মানে কি বলতো? যেখানে শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াতে কোষের সকল শক্তি উৎপন্ন হয়। একটা কোষের তো শক্তি প্রয়োজন, যদিও কোষটা হচ্ছে ছোট, কিন্তু শক্তি প্রয়োজন হয়, সেই শক্তিটা প্রদান করে মাইটোকন্ড্রিয়া। বুঝতে পারছো? বা শক্তিটা উৎপন্ন করে। আচ্ছা, পাওয়ার হাউসের বাংলাটাও লিখে দিই, সেটা হচ্ছে শক্তি উৎপাদন কেন্দ্র। পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। চলো মাইটোকন্ড্রিয়ার কিছু বিশেষ তথ্য লিখে দিই, এগুলো তোমরা সৃজনশীলে লিখবা না। সৃজনশীলে তোমরা এই যে দেখো, এখান থেকে শুরু করে এই যে এতটুকুই তোমরা জাস্ট লিখবা গ নম্বরে অথবা ঘ নম্বরে আসলে, কিন্তু তোমরা এই এক্সট্রা তথ্যগুলো তোমাদেরকে দিব হলো এমসিকিউ এর জন্য। প্রথম এক্সট্রা তথ্য, এই যে দেখো এখানে লিখেছি এক্সট্রা তথ্য, মানে অতিরিক্ত ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। প্রথম তথ্যটা হচ্ছে, মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম নামকরণ করেছে, মানে মাইটোকন্ড্রিয়া যখন আবিষ্কার হলো, তারপরে সর্বপ্রথম বিজ্ঞানী অল্টম্যান মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছিল হলো বায়োপ্লাস্ট। কিন্তু পরবর্তীতে এই বায়োপ্লাস্টকে আবার বিজ্ঞানী বেন্ডা নামকরণ করেছিল মাইটোকন্ড্রিয়া, যেটা আমরা বর্তমানে মাইটোকন্ড্রিয়া হিসেবে চিনি। যদি পরীক্ষাতে বলে যে মাইটোকন্ড্রিয়া নামকরণ কে করে, উত্তর হলো বেন্ডা। যদি পরীক্ষাতে আসে বায়োপ্লাস্ট নামকরণ কে করে, উত্তর হলো অল্টম্যান। তোমরা অবশ্যই বই রিডিং পড়বা, তাহলে আরো বিস্তারিত জানতে পারবা। একটা কথা, সেটা হলো মাইটোকন্ড্রিয়া কিন্তু আদিকোষে থাকে না। তোমরা ইতিমধ্যে আদিকোষের বৈশিষ্ট্য পড়েছো। আদিকোষে শুধুমাত্র রাইবোজোম থাকবে, আর মাইটোকন্ড্রিয়া, সুগঠিত নিউক্লিয়াস, তারপর হলো কি প্লাস্টিড, এগুলো আদিকোষে থাকবে না। তাহলে প্রথম এক্সট্রা তথ্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া আদিকোষে থাকে না। তবে একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষার হলে যদি বৈশিষ্ট্যটা আরো একটু বড় করতে ইচ্ছা হয়, তাহলে তোমরা বৈশিষ্ট্যের মধ্যে এটা লিখতে পারো যে এটি আদিকোষে থাকে না। এটা যদি লেখো, এটাও এক ধরনের বৈশিষ্ট্য, কিন্তু এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, যার জন্য আমি এক্সট্রা তথ্যের মধ্যে রাখলাম। তাহলে কি, তাহলে সবগুলো তাহলে কি আদিকোষে থাকে না মানে
প্রকৃত কোষে থাকে, প্রকৃত কোষের রাইবোজোম সহ কোষের সকল অঙ্গাণু থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়াও থাকবে। কিন্তু কিছু কিছু প্রকৃত কোষ আছে, কিছু কিছু জীব আছে, সেগুলোর কোষে তার প্রকৃত কোষী প্রাণী হলেও তাদের কোষে মাইটোকন্ড্রিয়াটা থাকবে না। চলো সেগুলো কি, সেগুলোর নামগুলো একটু দেখি। দেখো, কিছু কিছু প্রকৃত কোষী জীবে মাইটোকন্ড্রিয়া থাকে না, শুধুমাত্র এই 3টা জীবেই মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রথম জীব ইংরেজিতে তোমাদের বইয়ে দেওয়া আছে ট্রাইকোমোনাস। এই যে দেখো আমি এখানে বাংলা লিখে দিছি, এটার উচ্চারণ ট্রাইকোমোনাস। দ্বিতীয়টা হচ্ছে মনোসার্কোমোনাইট। দেখো মনোসার্কোমোনাইট, দেখো আমি বাংলাতে লিখে দিছি। আর 3 নম্বর জীবটা হচ্ছে প্রোটোজোয়া। তো এগুলো তোমাদেরকে আসলে বানান মনে রাখার কোনো প্রয়োজন নাই, তোমাদের এমসিকিউ এগুলো অপশন দিয়ে দিবে, হয় ট্রাইকোমোনাস থাকতে পারে, না হলে সার্কোমোনাইট থাকতে পারে, অথবা প্রোটোজোয়া থাকতে পারে। যেটা থাকবে সেটাতে তোমরা দাগাবা। কিন্তু কথা হচ্ছে এগুলো মুখস্থ করবা না, এগুলো শুধু মনে রাখবা। কঠিন হিসেবে দেখলে কঠিন মনে হবে, এগুলো শুধুমাত্র মনে রাখবা। তো এই যে বৈশিষ্ট্য, এই যে এতটুকু বৈশিষ্ট্য এবং কাজ, এগুলো হচ্ছে আমাদের যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এতটুকু লিখবা। আর এগুলো হচ্ছে এক্সট্রা তথ্য, এগুলো থেকে এমসিকিউ আসে। এখান থেকেও, এগুলোর মধ্যে থেকেও এমসিকিউ আসে। যেমন ধরো, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় না? কি সংগঠিত হয় না? গ্লাইকোলাইসিস। যদি আসে কি নিচের কোনটি সংগঠিত হয়, কেপ চক্র হয়তো দেওয়া থাকলো, তাহলে কি উত্তর হলে কেপ চক্র। আর এটা হচ্ছে খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। তোমরা এভাবে লিখবা যে মাইটোকন্ড্রিয়া একটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর মাইটোকন্ড্রিয়া কোষের সকল যাবতীয় শক্তি উৎপন্ন করে, তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। এই ছিল আজকের ক্লাস, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।